প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদ আছো এবং প্রাত্যহিক জীবনে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো এখন অনুসরণ করার কথা সেগুলো মেনে চলছো। আমি তোমাদের পড়াচ্ছি পাবলিক ফিনান্স। পাবলিক ফিনান্সের যে অধ্যায়টি আমরা শুরু করেছিলাম সেটি হচ্ছে ইমপ্যাক্ট, ইনসিডেন্ট অ্যান্ড ইফেক্টস অফ ট্যাক্সেশন। তো এই অধ্যায়ে আজ আমরা যে টপিকগুলো পড়ব, চলো সেগুলোর নাম জেনে নিই। ইনসিডেন্ট অফ ট্যাক্স এবং ক্লাসিফিকেশন অফ ইনসিডেন্টস অফ ট্যাক্স। তো প্রথমেই আমরা জানব ইনসিডেন্স অফ ট্যাক্স কিংবা করের আপতন বা করাপাত বা করের চূড়ান্ত ভার এটি কি? করের আপতন বলতে করের আর্থিক ভারের চূড়ান্ত আশ্রয়স্থলকে বোঝানো হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে করের চূড়ান্ত আর্থিক বোঝাই হচ্ছে করপাত বা করের আপতন। সরকার যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করে তাহলে প্রাথমিকভাবে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান করের ভারটি বহন করে। পরে দেখা যায় যে প্রাথমিক ভার বহনকারী করদাতা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর এই করের বোঝা বা করের ভার সঞ্চালন বা শিফটিং এর চেষ্টা করে। সেক্ষেত্রে অনেক সময় করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান সফল হতে পারে, আবার অনেক সময় ব্যর্থ হতে পারে। সে সফল বা ব্যর্থ যাই হোক না কেন, শেষ পর্যন্ত করের বোঝা কাউকে না কাউকে অবশ্যই বহন করতে হয়। এই করের যে শেষ বা চূড়ান্ত বোঝা সেটি হচ্ছে করের আপতন বা করপাত বা ইনসিডেন্স অফ ট্যাক্স। করপাতকে আমরা কর সঞ্চালন প্রক্রিয়ার ফলাফলও বলা হয় বা বলতে পারি। আমরা জানি যে প্রাথমিকভাবে যিনি করটি দেয় বা প্রাথমিকভাবে যিনি করের আঘাতটি বহন করে সেটিকে আমরা বলি করাঘাত। করাঘাত হওয়ার পরে ব্যক্তি চেষ্টা করে তার এই আর্থিক ভার বা বোঝাটি অন্যের উপর শিফটিং বা সঞ্চালন করে দেওয়ার জন্য। এই শিফটিং বা সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে যার উপরে করের ভারটি পড়ে সেটিকে আমরা বলছি করপাত। এই জন্যই বলা হয় যে করপাত হচ্ছে কর সঞ্চালনের যে প্রক্রিয়াটি আছে তারই একটি ফলাফল। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বুঝতে পারি। মনে করি যে সরকার একক প্রতি কলমের উপরে 2 টাকা হারে কর আরোপ করলো। তো সেক্ষেত্রে বিক্রেতা প্রথমে করটি দিয়ে দিবে, তারপরে সে কলমের দাম বাড়িয়ে এই যে তার বোঝা বা ভার সেটি ক্রেতার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন যদি কলমের দাম হয় 20 টাকা, তো ট্যাক্স 2 টাকা ধরে কলমের দামটি সে 22 টাকা করে বিক্রি করতে চাবে। এখন যদি সে 22 টাকা করে বিক্রি করতে সক্ষম হয় তাহলে করের আপতনটি গিয়ে পড়বে হচ্ছে ক্রেতার উপরে, অর্থাৎ করের চূড়ান্ত ভারটি ক্রেতা বহন করবে। আর যদি দেখা যায় যে না, 22 টাকা করে কলমটি বিক্রি করলে সেক্ষেত্রে ক্রেতা এটি ক্রয় করছে না, তখন সে এটি সম্পূর্ণভাবে এমনও হতে পারে যে সে 20 টাকা দামে বিক্রি করলো পূর্বের দামে আর করটি সে দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে করের আপতন কিন্তু তার বিক্রেতার উপরেই পড়ছে। আবার অনেক সময় এমনও দেখা যায় যে কিছুটা আপতন বিক্রেতার উপরে এবং কিছুটা আপতন ক্রেতার উপরে পড়ে। অর্থাৎ যদি কলমের দামটি 21 টাকা হয় তাহলে 1 টাকা ট্যাক্স এর চূড়ান্ত ভার বহন করবে ক্রেতা এবং 1 টাকা বহন করবে বিক্রেতা। এভাবেও এটি আপতনটি হতে পারে। বিভিন্ন অর্থনীতিবিদ এই করের আপতন সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেছেন। যেমন ডি ডসার, উনি মনে করেন কর প্রকৃত আয়ের উপর যে সার্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই হচ্ছে করের আপতন। অর্থাৎ প্রকৃত আয়ের উপরে করের যে একটা প্রতিক্রিয়া বা এফেক্ট সৃষ্টি হয় সেটি হচ্ছে করের আপতন। আর ইউকে হিক্স, উনি করের আপতনকে আবার বিধিবদ্ধ এবং কার্যকরী বলে নির্দেশ করেছেন। এবং মাসগ্রেভ বলেছেন এই করের আপতনকে সুনির্দিষ্ট, প্রভেদমূলক এবং সুষম বাজেট, এই ধরনের আপতনের কথাই উনি উল্লেখ করেছেন। তো আমরা যে এই করের আপতনের সংজ্ঞাগুলো পড়লাম, এ থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা করের আপতনের দেখতে পাই সেগুলো হচ্ছে
করের আপতন এর আর্থিক ভার প্রকাশ করে, অর্থাৎ করের আপতনের মাধ্যমে এখানে যে আর্থিক ভারটি আছে, আমরা নিশ্চয়ই আর্থিক ভার, প্রকৃত ভার এগুলো যে আগে পড়িয়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এই করের আপতনের মাধ্যমে আমরা আর্থিক ভারটি প্রকাশ করে থাকি। দ্বিতীয়টি হচ্ছে, এটি হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ, অর্থাৎ আর্থিক ভারটি যার উপরে পড়ছে এটা সরাসরি বা প্রত্যক্ষভাবেই তার উপরে পড়ে থাকে। তৃতীয় যেটি হচ্ছে যে কর সঞ্চালনের শেষ স্তরে এটি পরিলক্ষিত হয়। আমরা এখানে দেখতে পেলাম প্রথমে ছিল আমাদের করাঘাত, এরপর হচ্ছে কর সঞ্চালন যদি সম্ভব হয়, কর সঞ্চালনের ফলে হবে যে জিনিসটি সেটি হচ্ছে করাপাত। তো করাপাত হচ্ছে কর সঞ্চালনের শেষ স্তর এবং সেই স্তরেই আমরা করাপাতটি দেখতে পাই। এবং চতুর্থ যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে এই ভার অন্য কারো উপরে সঞ্চালনের সুযোগ নেই। এই যে শিফটিং বা সঞ্চালনের কথাটি আমরা বলছি, সেটি এই করাপাতের পরে কিন্তু আর করা সম্ভব নেই, অর্থাৎ এটি প্রথম অবস্থায় করা যায়, অর্থাৎ করাঘাত যে ব্যক্তির উপর পড়ে তিনি শিফটিং করে করাপাত করতে পারেন, কিন্তু করাপাত যার উপর হয়ে গেল তার পক্ষে কিন্তু এটি অন্য কারো উপর সঞ্চালনের আর সুযোগ থাকে না। করের আপতন বা করাপাত সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ তাদের অভিমত ব্যক্ত করেছেন এবং বিভিন্ন অর্থনীতিবিদদের অভিমতের উপর ভিত্তি করে আমরা করের আপতন বা করাপাতকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। তো সেই শ্রেণীবিভাগগুলোই এখন আমরা একটু দেখব। প্রথম হচ্ছে করের বিধিবদ্ধ ও কার্যকর আপতন, দ্বিতীয়টি হচ্ছে করের সুনির্দিষ্ট আপতন ও বিভেদমূলক আপতন, তৃতীয়টি হচ্ছে করের পরিমাণবাচক ও গুণবাচক আপতন, চতুর্থটি করের স্থিতীয় ও গতিশীল আপতন এবং করের সার্বিক ও প্রকৃত আপতন। এই হচ্ছে আমাদের করের ক্লাসিফিকেশন, মানে ইনসিডেন্স অফ ট্যাক্সের ক্লাসিফিকেশন। তো চলো আমরা একে একে করে একটু আলোচনা করি। প্রথমে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ফর্মার অ্যান্ড ইফেক্টিভ ইনসিডেন্স অফ ট্যাক্স, অর্থাৎ করের বিধিবদ্ধ এবং কার্যকরী আপতন। ইউকে হিক্স, সেলিগম্যান এবং ডাল্টন এর প্রবক্তা, অর্থাৎ বিধিবদ্ধ এবং কার্যকরী আপতন যে দুই ভাগে ভাগ করা হয়েছে এটি ওনারাই নির্দেশ করেছেন। ওনাদের মতে যে করের চূড়ান্ত আর্থিক ভারটি হলো বিধিবদ্ধ আপতন, অর্থাৎ কর আরোপ করার ফলে যে চূড়ান্ত আর্থিক ভারটি পড়ে সেটিকে বলা হচ্ছে বিধিবদ্ধ আপতন। এবং এই যে আমাদের হিক্স এই সম্পর্কে আসলে বলেছেন এবং তার এই বক্তব্য আসলে আপতন সম্পর্কে অধ্যাপক সেলিগম্যান এবং ডাল্টনের বক্তব্যের পুনরুক্তি বলা হয়, কারণ এই দুজন অর্থনীতিবিদ করের আপতন বলতে চূড়ান্ত আর্থিক ভার নির্দেশ করেছেন এবং হিক্সের মতে করাঘাত যাদের উপর পড়ে তাদেরকে প্রত্যক্ষ করের আপতন বহন করতে হয়, আর পক্ষান্তরে পরোক্ষ করের আপতন দ্রব্যের ক্রেতাদের উপরে পড়ে। আর করের কার্যকরী আপতন বলতে আমরা বলি যে বিধিবদ্ধ আপতনের ফলে ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ও উৎপাদনের উপর যে প্রভাব সৃষ্টি হয় তাকেই বলা হয় কার্যকর আপতন। অর্থাৎ এই যে বিধিবদ্ধ আপতনটি হচ্ছে কি, যে করের চূড়ান্ত আর্থিক ভার, অর্থাৎ আর্থিক ভারটি যার উপরে পড়লো, আর এই আর্থিক ভার পড়ার ফলে যেই ব্যক্তির উপরে আর্থিক ভারটি অর্পিত হলো তার ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং উৎপাদনের উপর যে প্রভাবটি সৃষ্টি হচ্ছে সেটিকেই বলা হচ্ছে কার্যকরী আপতন। অর্থাৎ এর এফেক্টিভনেসটা কি হলো সেটি হচ্ছে আমাদের কার্যকরী আপতন, বা বলা হচ্ছে কার্যকরী আপতন হচ্ছে বিধিবদ্ধ আপতনের প্রতিক্রিয়া বা ফলাফল। কর আরোপের ফলে দেখা যায় যে দুই ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়: ভোক্তাদের উপর আয় বন্টনের প্রতিক্রিয়া এবং বিভিন্ন দ্রব্য উৎপাদনে নিয়োজিত উপকরণ সমূহের উপর প্রতিক্রিয়া। হিক্স করের কার্যকরী আপতন বলতে এই শেষোক্ত প্রতিক্রিয়াকে বোঝান, অর্থাৎ যে উৎপাদনে নিয়োজিত যে উপকরণ সমূহ আছে তার উপরে যে প্রভাবটা সৃষ্টি হয় সেটিকে উনি হিক্স কার্যকর আপতন বলে উল্লেখ করেছেন। এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে definite and differential incidence of tax, অর্থাৎ করের সুনির্দিষ্ট আপতন ও প্রভেদমূলক আপতন।
প্রফেসর আর এ মাসগ্রেভ এর প্রবক্তা। তিনি করের আপতনকে সুনির্দিষ্ট এবং প্রভেদমূলক এই দুইটি ভাগে ভাগ করেছেন। করের হারের পরিবর্তনের কারণে সমাজে আয় বন্টনের উপর যে প্রভাব পড়ে তাকে করের সুনির্দিষ্ট আপতন বলে। অর্থাৎ করের হারের পরিবর্তন হলে বন্টন ব্যবস্থায় যে পরিবর্তন সংঘটিত হয়, মাসগ্রেভ তাকেই সুনির্দিষ্ট আপতন বলে চিহ্নিত করেছেন। আমরা এখানে উদাহরণ হিসেবে এভাবে বলতে পারি যে যদি পূর্ণ নিয়োগ অবস্থা থাকে এবং তখন যদি আয়কর হ্রাস করা হয়, তাহলে দেখা যায় যে জনগণের ব্যয়যোগ্য আয়ের পরিমাণ আগের থেকে বেশি হয়ে যায় এবং তার ফলে দেখা যায় যে দ্রব্য এবং যে সেবা তার চাহিদা বৃদ্ধি পায় এবং দ্রব্য এবং সেবার চাহিদা বৃদ্ধি পেলে এদের ব্যয় এবং মূল্যও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ অবস্থায় দেখা যায় যে দ্রব্য সামগ্রী ক্রয় ঠিক রাখার জন্য সরকারি ব্যয় বৃদ্ধি করা হয় এবং এই ব্যয় বৃদ্ধি করার ফলেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে। আবার দেখা যায় যে যদি আয়কর বৃদ্ধি হয় তাহলে বেসরকারি ব্যয় কিন্তু তখন হ্রাস পেয়ে যাবে, ফলে অর্থনীতিতে আবার মুদ্রা সংকোচনেরও সৃষ্টি হতে পারে। এখন মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন অর্থনীতিতে অবশ্যই আয় বন্টনের একটি পরিবর্তন ঘটায়। যদি আমরা মুদ্রাস্ফীতির কথা ধরি তাহলে দেখা যায় যে মুদ্রাস্ফীতির সময় সমাজের গরিবদের কাছ থেকে ধনীদের অনুকূলে আয়ের পুনর্বন্টন হয় এবং এই যে বন্টনমূলক ফলাফলটি হলো, অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে গরিবদের নিকট থেকে ধনীদের অনুকূলে আয়ের পুনর্বন্টন হলো, এটিকেই বলা হয় সুনির্দিষ্ট আপতন। আর একাধিক বিভিন্ন উৎস থেকে কর আদায় কিংবা করের উৎস পরিবর্তিত করার কারণে সমাজে যে বিকল্প প্রভাবের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে বিভেদমূলক আপতন। অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন উৎস থেকে কর আদায় করা হবে কিংবা করের উৎস চেঞ্জ করা হবে, এর ফলে যে সমাজে বিকল্প প্রভাবের সৃষ্টি হবে সেটিকেই বলা হচ্ছে বিভেদমূলক আপতন। অর্থাৎ এখানে সরকারি ব্যয় স্থির অবস্থায় যদি একাধিক কর থেকে সমপরিমাণ রাজস্ব পাওয়া যায় অথবা একটির পরিবর্তে অন্যটি ধার্য করা হয়, তাহলে যে বন্টন ব্যবস্থায় পরিবর্তনটি আসে মাসগ্রেভ তাকেই প্রভেদমূলক করাপতন বলেছেন। অর্থাৎ এখানে বলা যায় যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য সরকার যে বিকল্প করের ব্যবস্থা করেন তা থেকে প্রভেদমূলক করাপতনের সৃষ্টি হয়। তবে বাস্তবে বিভিন্ন কর বেসরকারি চাহিদাকে কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করে, ফলে এগুলো আবার দ্রব্যের মূল্যকেও প্রভাবিত করে। এই জন্য কর রাজস্ব স্থির ধরে নিয়ে মাসগ্রেভ যে প্রভেদমূলক কর আপতনের সংজ্ঞা দিয়েছেন তা সবসময়ই খুব একটা গ্রহণযোগ্য হয় না। এরপর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ইনসিডেন্স অফ ট্যাক্স, অর্থাৎ করের পরিমাণবাচক এবং গুণবাচক আপতন। করের চূড়ান্ত ভার যদি আমরা সংখ্যার সাহায্যে পরিমাপ করতে পারি তাকে বলি আমরা পরিমাণবাচক আপতন। আর যদি করের চূড়ান্ত ভার সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না, তবে কর প্রদানের বিপরীতে ত্যাগ স্বীকার, সাময়িক ভাবনা ইত্যাদির মাত্রা যদি বেড়ে যায় তাকে আমরা বলি গুণবাচক আপতন। আমরা এভাবে উদাহরণে বলতে পারি যে একটি সেল ফোনের সেটের উপর যে দাম আছে তার উপর আরো 100 টাকা বিক্রয় করার কারণে ক্রেতাকে আরো 100 টাকা বেশি দিতে হচ্ছে এবং সেই অতিরিক্ত 100 টাকা চূড়ান্ত ভারটি তার বহন করতে হচ্ছে। এটা যদি আমরা এভাবে কাউন্ট করে ফেলতে পারি তাহলে সেটিকে আমরা বলবো পরিমাণবাচক আপতন। আর এই যে 100 টাকা অতিরিক্ত প্রদানের কারণে যে ভোক্তার যে অতিরিক্ত ত্যাগ বা কষ্ট হচ্ছে সেই কষ্ট বা ত্যাগটাকে আমরা বলছি গুণবাচক আপতন। এরপরে আমরা জানছি সেটি হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনসিডেন্স অফ ট্যাক্স, অর্থাৎ করের স্থিতীয় এবং গতিশীল আপতন। কর আয় বন্টনের উপর যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফলাফল সৃষ্টি হয় তা হচ্ছে করের স্থিতীয় আপতন। আয় বন্টনের উপর করের যে একটা তাৎক্ষণিক বা প্রেজেন্ট একটা এফেক্ট বা ফলাফল হয় সেটি হচ্ছে আমরা বলছি করের স্থিতীয় আপতন। দেখা যায় যে এই অবস্থায়
স্থিতিও আপতন চলতি বার্ষিক আয়ের উপর পুনর্বণ্টনমূলক একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। আর সময় ব্যবধানে যে অপরাপর ফলাফল দেখা দেয় তা করে গতিশীল আপতন। অর্থাৎ এখানে বলা হয় যে মানে গতিশীল আপতন এর দীর্ঘ সময়ব্যাপী একটি ফলাফল। কর আরোপের পর এর ফলাফল শুধু তাৎক্ষণিক পর্যায়ে হবে যে তা নয়, পরবর্তী সময়েও ফলাফল দেখা যেতে পারে। এইভাবে যখন করের ফলাফলকে অনেক সময়ব্যাপী বিবেচনা করা হয় তখনই আমরা তাকে বলি করের গতিশীল আপতন। আসলে গতিশীল আপতন বলতে জীবনব্যাপী আয়ের উপর পুনর্বণ্টনমূলক যে প্রতিক্রিয়া আছে সেটিকেই বোঝায়। কোন একটি বিশেষ কর বার্ষিক আয়ের পুনর্বণ্টনের প্রেক্ষিতে যদি প্রগতিশীল হয় তাহলে জীবনব্যাপী আয়ের পুনর্বণ্টনের আলোকে সেটি অধোগতিশীলও হতে পারে। এরপর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে মনিটারি অ্যান্ড রিয়েল ইনসিডেন্স অফ ট্যাক্স, অর্থাৎ করের আমরা এখানে দেখতে পাচ্ছি আর্থিক এবং প্রকৃত আপতন। অর্থের আকারে করদাতা করের যে চূড়ান্ত ভার বহন করে তাকে করের আর্থিক আপতন বলে। এটি তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে আসলে যে টাকাটা সে করের জন্য চূড়ান্তভাবে দিয়ে থাকে সেই আপতনটাকেই বলা হয় করের আর্থিক আপতন। আর করের চূড়ান্ত ভার বহনের কারণে যে ত্যাগ স্বীকার করে কিংবা যে পরিমাণ বর্তমান ও ভবিষ্যৎ ভোগ হ্রাস পায় তাকে প্রকৃত আপতন বলে। অর্থাৎ এই যে চূড়ান্ত ভার বহন করার জন্য যে অর্থটি সে ত্যাগ করলো এবং এর ফলে যে পরিমাণ তার বর্তমান এবং ভবিষ্যৎ ভোগ হ্রাস পেল সেটিকেই বলা হয় প্রকৃত আপতন। অর্থাৎ ধরে নাও যে একজন ব্যক্তি চূড়ান্তভাবে করের ভার হিসাবে 1000 টাকা ত্যাগ করতে হয়েছে, তার আর্থিক আপতন হয়েছে 1000 টাকা। এখন এই 1000 টাকা দিয়ে সে বর্তমানে যে ভোগ করতে পারতো কিংবা ভবিষ্যতে যে ভোগ করতে পারতো তা তো তার হ্রাস পেয়ে গেল। এই যে হ্রাস পেল সেটিকে আমরা বলছি প্রকৃত আপতন। এগুলো হচ্ছে আমাদের করের আপতনের শ্রেণীবিভাগ। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম করাঘাত এবং শিফটিং অফ ট্যাক্স। আজকের ক্লাসে আমরা পড়লাম ইনসিডেন্টস অফ ট্যাক্স। তাহলে এখন চলো আমরা একটু জানি যে আমাদের এই যে ইম্প্যাক্ট, শিফটিং এবং ইনসিডেন্স অফ ট্যাক্স এই যে তিনটি টার্ম আমরা পড়লাম এদের মাঝখানে কি ধরনের সম্পর্ক আছে। আমরা প্রথমেই করাঘাত বা ইম্প্যাক্ট সেটি কি একটু জানি। করের প্রাথমিক বোঝা বা ভার হলো করাঘাত বা ইম্প্যাক্ট অফ ট্যাক্স। আর করের ভার অন্যের উপর চাপানোর যে প্রক্রিয়া সেটি হচ্ছে কর সঞ্চালন বা শিফটিং অফ ট্যাক্স। আর করের চূড়ান্ত আর্থিক বোঝাকে বলা হয় করাপাত। অর্থাৎ তাহলে আমরা এখানে তিনটি জিনিস দেখলাম, একটি হচ্ছে করাঘাত, একটি হচ্ছে কর সঞ্চালন, আর একটি হচ্ছে করাপাত। করাঘাত এবং করাপাত, করাঘাত থেকে করাপাত আসা পর্যন্ত যে মাঝখানে যে প্রসেস বা প্রক্রিয়া সেটিকে আমরা বলছি কর সঞ্চালন। তাহলে আমরা এখানে বলতে পারি যে করাঘাত এবং করাপাত এর মধ্যবর্তী যে পর্যায় সেটি হচ্ছে আমাদের কর সঞ্চালন। অর্থাৎ করাঘাত থেকে করাপাতে যেতে হলে আমাদের মধ্যে যে মাঝখানে যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটিকে আমরা বলি কর সঞ্চালন বা শিফটিং অফ ট্যাক্স। তৃতীয়ত হচ্ছে যে কর সঞ্চালন যদি সম্মুখবর্তী হয় তাহলে করাপাত ও করাঘাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপরে পড়ে। এই বিষয়টি একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে পড়েছিলাম কর সঞ্চালন সম্মুখবর্তী আসে, পশ্চাৎমুখী আছে, ভিন্ন ভিন্ন ধরনের। এখানে বলা হয়েছে যদি কর সঞ্চালন সম্মুখবর্তী হয় তাহলে করাঘাত এক ব্যক্তির উপর পড়বে এবং করাপাত আরেক ব্যক্তির উপর পড়বে। আচ্ছা, যদি করাঘাত এবং করাপাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর পড়ে তাহলে কর সঞ্চালন প্রয়োজন হয় না। এটি খুব সোজা একটি বিষয়, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে করাঘাত এবং করাপাত এটি যদি একই ব্যক্তির উপর পড়ে, যেমন আমরা আয়করের ক্ষেত্রে দেখি যে করাঘাত এবং করাপাত একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ যিনি করের প্রাথমিক আঘাতটি বহন করেন করের চূড়ান্ত ভারটিও তার উপরই পড়ে, কারণ আয়কর যার উপর পড়ে সেটি কিন্তু তাকেই দিতে হয়। সুতরাং এক্ষেত্রে সঞ্চালনের কোনো ব্যাপার নেই। আর এই কথাটি বলা হচ্ছে যে প্রত্যক্ষ করের ক্ষেত্রে করাঘাত ও করাপাত একই ব্যক্তির উপর পড়ে, এক্ষেত্রে কর সঞ্চালন হয় না। এবং প্রত্যক্ষ করের যে উদাহরণটি আমি দিলাম অর্থাৎ আয়কর, সেটির ক্ষেত্রে আমরা দেখেছি আগেও যে করাঘাত এবং করাপাত একই ব্যক্তির উপরে পড়ে, এখানে কর সঞ্চালন হয় না। আর পরোক্ষ করের ক্ষেত্রে করাঘাত এবং করাপাত
ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পরে এখানে কর সঞ্চালন হয়। অর্থাৎ পরোক্ষ করের ক্ষেত্রে আমরা বলেছিলাম বিভিন্ন ধরনের যে বিক্রয় করগুলো আছে আমাদের, সেগুলোই হচ্ছে পরোক্ষ কর। তো সে পরোক্ষ করে আমরা বিক্রয় কর যদি হয়, তাহলে আমরা বিক্রয় করের ক্ষেত্রে বলেছি যে প্রথমে সেখানে বিক্রেতা করটি দিয়ে দেন, তারপর সেটি ক্রেতার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সুতরাং এখানে করাঘাত একজনের উপর এবং করাপাত আরেকজনের উপরে হয়, এবং এক্ষেত্রে কর সঞ্চালনের মাধ্যমেই এটি করা সম্ভব। তো আজ আমরা পড়লাম ডেফিনেশন অফ ইনসিডেন্স এবং ক্লাসিফিকেশন অফ ইনসিডেন্স সম্পর্কে। এছাড়াও আমরা ইম্প্যাক্ট, শিফটিং এবং ইনসিডেন্সের মাঝখানে কী সম্পর্ক আছে সেই সম্বন্ধেও কিন্তু ক্লাসে আজকে আলোচনা করেছি। তো এই বিষয়গুলো সবগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। এতক্ষণ আমার ক্লাস যারা দেখেছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।